রমেশ, আমার পাশে যে আমের ঠেলা লাগিয়েছে তার আমের ঠেলাতে বম চালিয়ে তার ঠেলা চুরমাচার করে ফেলে। একদম ভেঙে ভেঙে চুর হয়ে যায়। আর করিমের অবস্থা একদম অনেক খারাপ। এই ব্যাপার, আব্বু তোমার কাছে বোম আসেনি, আসলে বোম তোমার দিকেই চালিয়েছে। কারণ তোমার পাশে যে কাকু আম বিক্রি করে তার আম বিক্রি হয় না বলেই সেই হিংসা করে তোমার দিকে বোম চালিয়েছে। একটি শহরে দুইজন ঠেলাওয়ালা ফল বেচত। তাদের স্ত্রীদের সাথে থাকত। একজন ছিল খুব সৎ আর পরিশ্রমী, আর অন্যজন ছিল খুব লোভী। আরে ভাই, আমাকে 2.5 কিলো পাকা আম দাও তো, একদম মিষ্টি মিষ্টি টাটকাগুলো। নিশ্চয়ই দাদা, আপনি টাটকা আমই পাবেন, আমাদের কাছে কোনো পচা আম পাবেন না। আমরা টাটকা আম বিক্রি করি। দাদা, আপনার 100 টাকা হলো। এই নাও ভাই, তোমার 100 টাকা। এইভাবে করিম সবার সঙ্গে ভালোভাবে কথা বলতো, গ্রাহকের সামনে সম্মান দিয়ে কথা বলতো, তাদেরকে ভালো আম, টাটকা আম দিত। আর অন্যদিকে রঘু আরে আম নিয়ে যাও, আম, ভালো ভালো আম, যেরকম দাম সেরকম ফল, নিয়ে যাও নিয়ে যাও, আমাদের ভালো আম নিয়ে যাও, মাত্র 350 টাকা কিলো। তখনই একটা গ্রাহক রঘু দোকানের সামনে হেঁটে হেঁটে আসে। আরে চাচা, আপনি এত দামে বিক্রি কেন করছেন? আরে আমি তো আমের দাম কমই নিচ্ছি, এর থেকে আর আমের দাম কম কোনো জায়গায় পাওয়া যাবে না। আপনি কি মানুষকে ঠকাচ্ছেন? এমনিতে তো আপনার আম ভালো না, পচা আম, আর তাতেই দাম দুগুণা বেশি। রঘু তখন রেগে যায়, কারণ তার কোনো বিক্রি হতো না। আর এইদিকে করিমের অনেক ভিড় লেগে থাকত, কারণ সে সৎপথে ছিল আর সে ভালো আম বিক্রি করত। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায়। করিমের মেয়ে শুয়েছিল, তার বউ বিছানায় বসেছিল। তখন করিম বলল, যাক, আজকের বেচাকেনাটা অনেক ভালো হয়েছে গো গিন্নি। এবার আমার মেয়ের স্কুলের টাকাটা দিতে পারবো। আর আমার মেয়ে কিছু খাবো বলেছিল নাকি? ও আবার কোনোদিন বলেছে নাকি কি এটা খাবো না, ওটা খাবো না? তো সবই খেতে চাই। তুমি শুধু ওর জন্য কারকে মাছ কিনবা? মাছ দিয়ে ভাত দিলেই অনেক খুশি হবে। বেশ, তাহলে আমি কালকে আমার আম্মুর জন্যে ভালো মাছ নিয়ে আসবো। সন্ধ্যায় বাড়িতে ফিরে রঘু শুধু বেশি টাকা পাওয়ার চিন্তা করতে লাগলো। ওই ব্যাটাকে আগে আমার রাস্তা থেকে হটাতে হবে, না হলে আমার ব্যবসা বন্ধ হয়ে যাবে। আমার ব্যবসা বন্ধ হয়ে গেলে আমি তো রাস্তায় বসে যাব না, ওই ব্যাটাকে আগে সরাতে হবে। ওই ব্যাটার জন্য আমার আমের ব্যবসা বন্ধ হচ্ছে। সব করিম ভাইয়েরই দোষ, তোমার কোন দোষ নাই বুঝি? তোমার জন্যই তো কাস্টমার আসছে না দোকানে, তুমি পচা আম বিক্রি করো তাই। আরে তুমি তো চুপ থাকো না, আমি দেখছি কেমন করে আমার দোকানে কাস্টমার আনা যায়। আমি কালকে একটা কিছু সিদ্ধান্ত নেবই, শুধু সকালটা হতে দাও, তারপর দেখবা আমি কি করতে পারি। আরে রমেশ, আমার বাড়ির দিকে আয় তো, তোর সাথে কিছু কাজ আছে, তাড়াতাড়ি আয়। আরে হ্যাঁ দাদা, আসছি, দাঁড়াও। হ্যাঁ দাদা, বলো, আজকে হঠাৎ আমাকে মনে করলে, নিশ্চয়ই কোনো কাজ আছে। শুন রমেশ, আমার পাশে যে আমের ঠেলা লাগিয়েছে তার আমের ঠেলাতে বম চালিয়ে তার ঠেলা চুরমাচার করে ফেলবি। আচ্ছা ঠিক আছে, আমি আমের ঠেলার কাছে বম চালিয়ে দেব, কিন্তু তার জন্য আমাকে 100 টাকা দিতে হবে, না হলে আমি এই কাজ করব না। আচ্ছা ঠিক আছে, এই ধর 100 টাকা নগদ। কাজটা যেন ঠিকভাবে হয়, না হলে আমাকে তো তুই চিনিস আমি কেমন। দাদা অয়ালিয়া, আপনাকে আর চিন্তা করতে হবে না, আমি ঠিক কাজ করে নেব, আপনি শুধু দেখবেন। আমি এখন গেলাম দাদা। তুমি তাহলে ভালোভাবে মাছটি রান্না করো, আমি এখন আম বিক্রি করতে গেলাম। আর আমাদের রিনা কোথায় গেছে? ওদের বন্ধুর সাথে খেলা করতে গেছে। আমি বললাম, ভাত টাত খেয়ে যা। না, আমার কথা শুনলে না, ও না খেয়ে খেলা করতে চলে গেল। ও আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এখন গেলাম। আর ওকে বলে দিবা তোর জন্য খেলনা নিয়ে আসবে তোর আব্বু। করিম যখন তার ঠেলাতে আম বিক্রি করছিল, ঠিক তখনই একটা দূর থেকে একজন বম ফেলে দেয়। তখন তার ঠেলার অবস্থা একদম ভেঙে ভেঙে চুর হয়ে যায়, আর করিমের অবস্থা একদম অনেক খারাপ হয়ে যায়। তারপরে তাকে হসপিটালে নিয়ে আসা হয়। ওগো,
তোমার সাথে এত দুর্ঘটনা কেমন করে ঘটল গো? তুমি তো সকালে ঠিক মতন বাড়ি থেকে গেলে। দোকানে ওখানে কি হলো তোমার সাথে? আর বলো না গো গিন্নি, আমি দোকানে দাঁড়িয়েছিলাম, আম বিক্রি করছিলাম, কিন্তু এক দূর থেকে কে একটা বম চালিয়ে দেয়। আমার আমের ঠেলা সব চোর মাচার হয়ে যায়, আর আমার সাথে এইসব। আব্বু, তুমি কি একাই আম বিক্রি করো? না, আর তোমার পাশে কেউ আম বিক্রি করে? হ্যাঁ মা, আমার পাশে আরও একজন আম বিক্রি করে, কিন্তু তার বিক্রি কম হয়, আর আমার বিক্রি ওর থেকে বেশি হয়। কেন মা? ও, তাহলে এই ব্যাপার। আব্বু তোমার কাছে বোম আসেনি, আসলে বোম তোমার দিকেই চালিয়েছে। কারণ তোমার পাশে যে কাকু আম বিক্রি করে, তার আম বিক্রি হয় না বলেই সেই হিংসা করে তোমার দিকে বোম চালিয়েছে আব্বু। তোমার মেয়ে একদম সঠিক কথা বলেছেন, কারণ লোভে মানুষ অন্ধ হয়ে যায়। আর হ্যাঁ, তোমার স্বামীর একটু পর ছুটি হয়ে যাবে, দিয়ে তোমার স্বামীকে নিয়ে তুমি বাড়ি যেতে পারো। আচ্ছা, ঠিক আছে ডাক্তারবাবু। আর ওইদিকে রঘু একা একা ঠেলাতে করে আম বিক্রি করছিল, কিন্তু তার কাছে কোনো কাস্টমার আসতো না। আরে এখন তো দেখছি আমার আম কেউ নিতে চাইছে না। ভেবেছিলাম কি করিমের ঠেলাতে বোম চালিয়ে তার ব্যবসা হটিয়ে দেব, কিন্তু না, এখন তো বুঝতে পারছি আমারই ভুল। আমি খারাপ আম বিক্রি করছিলাম, তাই আমার আম বিক্রি হতো না। হে আল্লাহ, মাফ করে দাও। তারপরে রঘু তার নিজের ভুল বুঝতে পারল। সে আর কোনোদিন লোভ করত না। সে এবার সঠিক পথে চলতে লাগল। তো আমরা এই কাহিনীতে শিখতে পারলাম, লোভ কোনোদিন করতে হয় না। লোভ করলে তার শাস্তি নিশ্চয়ই পাওয়া যায়। আর হ্যাঁ, আপনাদেরকে যদি এই গল্পটা ভালো লেগে থাকে, তাহলে একটা ভালো কমেন্ট করবেন, যেন আমরা আরও নিত্য নতুন ভিডিও বানাতে পারি। আর একটা লাইক করবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করবেন, অল বাজিয়ে দেবেন, যেন আমরা ভিডিও ছাড়তে না ছাড়তেই আপনাদের কাছে ভিডিও পৌঁছে যায়। एक छोटे से गांव में रहता था रामू, एक गरीब किसान जिसके पास पैसा कम था पर सपना बहुत बड़ा था। बाबा, मैं बड़ा होके डॉक्टर बनूंगा। डॉक्टर? इतना बड़ा सपना? हाँ बाबा, मैं सबको दिखा दूंगा कि मैं डॉक्टर भी बन सकता हूँ। तू जरूर बनेगा बेटा, चाहे मुझे अपनी जिंदगी क्यों ना दे। से रामू का हर दिन सिर्फ एक सपने के नाम हो गया। दिन भर धूप में जलता, उस दिन से रामू का हर दिन सिर्फ एक सपने के नाम हो गया। दिन भर धूप में जलता। बस थोड़ा और मेहनत करना पड़ेगा मेरे बेटे के लिए। बाबा, स्कूल का फीस बहुत ज्यादा है, मैं पढ़ाई छोड़ देता हूँ बाबा। नहीं, सपने कभी अधूरे नहीं छोड़ते बेटा। रामू ने अपनी जमीन तक बेच दी सिर्फ एक सपने के लिए। साल बीत गए और छोटा सा सपना सच होने लगा। बाबा, मैं डॉक्टर बन गया। आपका सपना पूरा हो गया बाबा। मुझे पता था मेरा बेटा एक दिन लोगों की जिंदगी बचाएगा। बाबा, आपने मुझे सब कुछ दे दिया। इसलिए बोले जाते हैं कि माँ बाप अपनी जिंदगी दे देते हैं सिर्फ बच्चों के सपने पूरे करने के लिए। এক ছিল এক ছোট্ট শান্ত গ্রাম, চারদিকে সবুজ মাঠ, পাখির ডাক আর সরল মানুষ। সেই গ্রামে থাকতো এক গরিব মানুষ, তার নাম ছিল রাম। এইভাবে আর কতদিন চলবে গো? ভালো মতন খাবারও জুটছে না। আমাদের আল্লাহ এত গরিব কেন যে বানিয়েছে? হে আল্লাহ, আমাদের দিকেও একটু দেখো। গিন্নি, একদিন দেখবা আল্লাহ আমাদের দিকে একদিন নিশ্চয়ই তাকাবে। আমাদের শুধু ধৈর্য রাখতে হবে। হ্যাঁ, আল্লাহর উপরই তো আমাদের শেষ ভরসা। আল্লাহ যা করেন সবার ভালোর জন্যই করেন। গিন্নি, আমি বাজারের দিকে গেলাম, দেখি কিছু কামকাজ পাই কিনা। দাঁড়াও, তুমি কোনখানে যাবা? কাজ করতে তোমাকে কেউ কাজে নেবে? তুমি এক কাজ করো, আমার এই জমানো টাকা নিয়ে যাও, দিয়ে এই টাকা দিয়ে হাঁস কিনে নিয়ে এসো। আমরা হাঁস পুষব, তাতে দিয়ে যদি সংসারটা চালাতে পারি। রামু তখন বাজারে পৌঁছে যায়, তখন দেখতে পায়
একজন মানুষ বোতক বিক্রি করছে। আরে বতক নিয়ে যাও গো, বতক নিয়ে যাও, নিয়ে যাও, একটাই বতক আছে গো, সস্তাতে দিয়ে দেবো, তাড়াতাড়ি নিয়ে যাও, নিয়ে যাও। আরে ভাই, আমি বতক নিব, আমি তোমার বতক নিব, আমি তোমাকে টাকা দিচ্ছি, আমাকে বতক দাও। আর হ্যাঁ, বেগে বতকটা ভরে দিবা। এই ধরো টাকা। তারপর রামু নিজের বাড়ির দিকে রওনা দেয়। সকালবেলা যখন রামু ঘুম থেকে উঠে বাইরে আসে, তখন তার চোখ পড়ে তাদের বতকের ডিমের ওপর। রামু তখন লিজিয়ে দেখল তাদের বতকের ডিম সোনার। তখন তার স্ত্রীকে বলল, কই গো গিন্নি, কোথায় গেলা? এই দেখো, আমাদের বতক সোনার ডিম দিয়েছে, আমরা এই ডিম বেচে অনেক টাকা পাবো গো। সত্যি আমাদের বতক সোনার ডিম পেড়েছে গো। আরে হ্যাঁ গো হ্যাঁ, তাড়াতাড়ি তুমি এসো, দিয়ে নিজে দেখো সোনার ডিম পেরেছে আমাদের বতক। আমাদের দিকে আল্লাহ তাকিয়ে দেখেছে। আল্লাহ, তোমার লাখ লাখ শুকুর। তারপর থেকে ওরা সুখে শান্তিতে সংসার করতে লাগলো। আর হ্যাঁ, যাদের যাদের এই গল্পটা ভালো লাগলো তারা প্লিজ কমেন্ট করবেন আর একটা লাইক করবেন, আর সাবস্ক্রাইবটা করে দিবেন, অল সেট করে দিবেন, যেন আমাদের ভিডিওটা ছাড়ার মধ্যে মধ্যে আপনাদের কাছে চলে যায়। একটি শান্ত সুন্দর গ্রাম ছিল যেখানে সবাই সুখে শান্তিতে বসবাস করত। কিন্তু সেই গ্রামের একজন মানুষ ছিল অন্যরকম। সে ছিল খুব লোভী। সেই লোকটির নাম ছিল করিম। তার একটি ছোট ঘর ছিল, কিন্তু সে কখনো নিজের জীবনে খুশি ছিল না। ও বউ, আমার কাছে এত ছোট ঘর আছে, আর ভালো লাগে না। ভাবছি একটা বড় বাড়ি দিব। এই গ্রামের সব থেকে বড় লোক আমি হব। আমাকে এমন কাজ করতে হবে যেন আমি তাড়াতাড়ি যেন সবার থেকে বড় লোক। না গো, আমাদের আল্লাহ অনেক সুখে রেখেছে, আমাদের আল্লাহ চাই দিয়েছে, তাতেই আমরা অনেক খুশি। আমাদের অত লোভ করা উচিত নয়। লোভে পাপ, পাপে মৃত্যু। এই কথাটা কি তুমি শুনেছ? বাস্তবে সত্যি গো, তুমি এত লোভ করতে যাও না গো। এই শর্ত কোনটা কি করতে হবে সেটা আমি জানি, তোকে বেশি জ্ঞান দিতে হবে না। আমি যা করব শুধু তুই দেখ, তোকে বেশি প্যাক প্যাক করে জ্ঞান দিতে হবে না। তখন করিম তার বউয়ের কথা একটুকুও মানত না। সে দুপুরবেলা জঙ্গলের পথে হাঁটতে হাঁটতে কিছু অদ্ভুত অনুভব করল। আরে আমাকে অনেক ভয় লাগছে, কি ব্যাপার? এই রাস্তাগুলো অনেক ভয়ঙ্কর লাগছে। তখন সে করিম এক দূরে একটা গাছ চকমক চকমক করছে দেখতে পায়। তারপর সে গাছের দিকে রওনা হয়। আরে বাবা, এত সোনার আম, এবার তো আমাকে কেউ বড় লোক হতে থামতে পারবে না। এই গাছের আম আমি নিয়ে যাব, দিয়ে বিক্রি করে অনেক টাকা পাবো। আমি এই গ্রামের সব থেকে বড় ধনী ব্যক্তি হয়ে যাব। ঠিক তখনই গাছ থেকে একটি রহস্যময় আওয়াজ ভেসে এলো, যা তাকে সতর্ক করল। সাবধান, সাবধান, লোভ কোনোদিন করবে না। লোভ করলেই সব শেষ হয়ে যাবে। আরে আরে, কে আছো এখানে? কে আছে? আমাকে ভয় দেখাচ্ছে। সামনে আসো, বাপের বেটা থাকলে সামনে এসো। আমি আমের গাছ বলছি, তোমাকে প্রথমে সতর্ক করে দিলাম, লোভ করবে না। লোভ করলেই সবকিছু শেষ হয়ে যাবে। ঠিক আছে গাছ, আমি কোন লোভ করি? তখন করিম গাছের কথা না শুনে ও বেশি বেশি করে সোনার আম নিয়ে নেই। আরে এবার তো আমি বড় লোক হয়ে যাব। আমার কাছে 4-5টা আমের সোনা আছে, এবার তো আমি বড় লোক হয়েই ছাড়বো। তখন করিম লোভে অন্ধ হয়ে যায়। ঠিক তখনই তার হাতে যে আম ছিল সে পাথরে পরিণত হলো। হায় হায় হায়, কি হলো এটা? সোনার আম কোথায় গেল? সোনার আম পাথর কেন হয়ে গেল? এটা হচ্ছে তোমার কর্মের ফল। তোমাকে আমি প্রথমেই বলে দিয়েছিলাম, লোভ করলে সব শেষ হয়ে যাবে, লোভ না করলে সব ঠিক থাকবে। কিন্তু তুমি আমার কথা কে অমান্য করেছো? তুমি লোভ করেছো, তাই তোমার সাথে এই রকম হলো। তুমি দূরে সরে যাও, আমার চোখের সামনে থেকে দূরে সরে যাও, লোভী মানুষ কোথাকার। তো আমরা এই গল্প থেকে শিখতে পারলাম, লোভ কোনোদিন করতে হয় না। লোভ করলে তার ফল নিশ্চয়ই পাওয়া যায়। তাই বলছি আপনাদেরকে, কোনোদিন লোভ করবে না। লোভ হচ্ছে সব থেকে দুর্ঘটনা জিনিস। তোমাদের যদি এই গল্পটা ভালো লাগে তো প্লিজ লাইক আর একটা সুন্দর কমেন্ট করবেন, আর পাশে থাকা সাবস্ক্রাইব অল বাজিয়ে দেবেন, যেন আমাদের ভিডিও ছাড়তে না ছাড়তে আপনাদের কাছে চলে যায়।
গ্রামের এক কোণে দাঁড়িয়ে আছে রমেশবাবুর ছোট্ট একটা দোকান। ৩০ বছরের পরিশ্রম আর স্মৃতির সাক্ষী এই দোকান। চাচা, এক কাপ চা দাও তো, একদম কড়া করে দিবে কিন্তু। বাবা দিচ্ছি, দাঁড়াও, একদম কড়া করে বানিয়ে দেবো চা। এই নাও বাবা চা। বাবা রমেশ, এই দোকানটা শুধু দোকান না, আমার জীবন। বাবা, একটু কথা ছিল। বল, কি বলবি? দোকানটা একটু মেরামত করলে ভালো হয়। আলো, নতুন র্যাক আর ডিজিটাল পেমেন্ট রাখলে। চুপ, আমাকে শেখাতে আসিস না। আমি 30 বছর ধরে চালাচ্ছি এই দোকানটা। কিন্তু সময় বদলেছে বাবা। চাচা, গুগল পে আছে? অনলাইন পেমেন্ট করব। আরে না বাবা, আমার কাছে কোনো অনলাইন কিছুই নাই। আমাকে কেশ টাকা দাও। চাচা, আমার কাছে এখন কোনো টাকা নাই। তুমি আমার টাকা খাতায় লিখে নাও, আমি পরে তোমার ক্যাশ টাকা দিয়ে দেব। দেখলে বাবা, এর কাছেও ক্যাশ টাকা নাই। সবাই এখন অনলাইনে টাকা নিয়ে থাকছে। তুমি বুঝো না কেন? একজনই তো খরিদ্দার ছিল, একজনের জন্য দোকান বন্ধ হয়ে যাবে নাকি? বাবা, আপনি রাগ করবেন না, কিন্তু আপনার ছেলে ঠিকই বলছে। তুমিও শুরু করলে? বৌমা, তোমাদের এই নতুন বুদ্ধি আমার লাগবে না। আমরা তো আপনার ভালোর জন্যই বলছি বাবা। আমার ভালো আমি বুঝি বৌমা, তোমাকে মাঝে এসে বলতে হবে না, বুঝেছ? না হলে অনেক খারাপ হবে বৌমা। হ্যাঁ, বলে দিলাম কিন্তু। তারপরে অমিতের বউ ওখান থেকে চলে যায়। দিন যায়, কিন্তু দোকানের অবস্থা আরো খারাপ হতে থাকে। এভাবে চললে একদিন দোকানটা বন্ধ হয়ে যাবে বাবা। কিছু একটা করতে হবে। আরে কিছু বদলাতে হবে না রে। আজকের দিনটা হয়তো খারাপ, তাই আজকে বিক্রি হচ্ছে না, কালকেও ঠিক হয়ে যাবে, দেখেছিস? তোকে চিন্তা করতে হবে না, সব ঠিক হয়ে যাবে। তারপরে রাতের বেলা যখন তাদের দোকানে আসে, তখন দেখতে পাই তাদের দোকানের দরজা ভেঙে সব জিনিস চুরি হয়ে গেছে। বাবা, দরজা ভাঙা, ভেতরে সব চুরি হয়ে গেছে। এবার কি হবে বাবা? আমি তো তোমাকে আগেই বলেছিলাম, কিন্তু তুমি আমার কথা শুনোনি বাবা। সব শেষ হয়ে গেল রে, আমার সব শেষ হয়ে গেল। এখনো দেরি হয়নি বাবা। আমরা চাইলে আবার নতুন করে দোকান দিতে পারি বাবা। একদম নতুন করে দোকান দিতে পারি। আমি ভুল করেছি, শুধু জেদ করেছিলাম। তোর কথা শুনলে আজ এই দিন দেখতে হতো না রে। কি বলেন, আপনার দোকানটা নতুন বানাবেন কি? হ্যাঁ, দোকানটা একদম ঠিক মতন সাজিয়ে দেবে, বানিয়ে দেবে ভাই। বোর্ড লাগানো, ইউপিআই অ্যাভেলেবল যেন থাকে। কি বলেন চাচা, আপনার ছেলে যা বলছে, আপনি কি তাই করবেন আপনাদের দোকানে? হ্যাঁ বাবা, আমার ছেলে যাই বলেছে ঠিক তেমনি যেন দোকানে হয়, কোনো কিছুর যেন কম না হয়। যত টাকা লাগবে আমি দেব, তুমি শুধু দোকানটাকে শুরু থেকে একদম নতুন বানিয়ে তুলবে। তারপর থেকে তাদের দোকানে অনেক ভিড় লেগে থাকে, অনেক বিক্রি হয়। তো আমরা এই গল্প থেকে শিখলাম, যে সময়ের সাথে বদলায় সে কখনো হারায় না। আরে যাদের যাদের এই গল্পটা ভালো লেগেছে তারা একটা প্লিজ কমেন্ট করবেন, তার পাশে থাকা বেল আইকন বাঁচিয়ে দেবেন আর একটা লাইক করবেন, যেন আমরা আরও নতুন ভিডিও বানাতে পারি।